আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্কুলগুলোতে আমরা অনেক দেখেছি যেসব স্টুডেন্ট পড়ায় অসুবিধা হয়, অর্থাৎ লার্নিং ডিসেবিলিটি, যেমন পড়তে পারে না, লিখতে পারে না এবং গণিতও পারে না। তো হিসাব নিকাশে তাদের সমস্যা থাকে। তো এই স্টুডেন্টদেরকে আমরা বলি অগা মগা বিভিন্ন ধরনের ফিজিক্যাল মেন্টাল টর্চার করে থাকি। তো তাদের এই যে সমস্যাটা, এগুলো কি তাদের নিজেদের? না, মোটেই না। এগুলো নিউরোলজিক্যাল প্রবলেম। এগুলো তার ব্রেইনের সমস্যা। এগুলো কিছু কিছু তার জন্ম থেকে হয়ে আসে, মায়ের পেট থেকেই হয়। তাহলে এই যে নিউরোলজিক্যাল প্রবলেম, লার্নিং ডিসেবিলিটি, এটিকে বলা হচ্ছে কি ডিসলেক্সিয়া। DYSLEXIA, ডিসলেক্সিয়া। এবং এই ডিসলেক্সিয়াটা আবার কয়েক ধরনের হয়ে থাকে। তো এই ডিসলেক্সিয়া আমরা টিচাররা কতজন জানি বাংলাদেশে, সেটি একটি প্রশ্ন। আমরা বাল্যকাল থেকে দেখে এসেছি, আমরা অনেকে, আমিও বেশ খারাপ স্টুডেন্ট ছিলাম, এখনও খারাপ স্টুডেন্ট, কিন্তু এই বিষয়গুলো আমাকে দেখতে হচ্ছে অ্যাজ এ টিচার, ইংল্যান্ডে এগুলো পড়তে হচ্ছে। তো সেই সমস্ত অনেক স্টুডেন্ট আপনি পাবেন পড়তে পারে না, লিখতে পারে না, গণিত পারে না, তাদেরকে আমরা কিন্তু অগামাকা অনেক ধরনের টর্চারিং করি। তো এই বিষয়টি আজকে আমাদের গার্ডিয়ানদের এবং টিচারদের জানার জন্যই আজকে আমার এই অবধারণা। তো এই যে পড়তে পারে না, লিখতে পারে না এবং গণিতও পারে না, এই বিষয়টিকে বলা হচ্ছে ডিসলেক্সিয়া, এবং এটি 3 ধরনের। তো এই 3 ধরনের কি কি? একটি হচ্ছে রাইটিং ডিসেবিলিটি, অর্থাৎ লিখতে পারে না, এটিকে বলা হচ্ছে ডিসগ্রাফিয়া। নাম্বার 2, ম্যাথ, অর্থাৎ গণিত পারে না, সেটিকে বলা হচ্ছে ডিসক্যালকুলিয়া, হিসাব করতে পারে না। নাম্বার 3, রিডিং, অর্থাৎ পড়তে পারে না, পড়তে সমস্যা হয়, বিভিন্ন ওয়ার্ড গুলিয়ে ফেলে, সেটিকে বলা হচ্ছে ডিসলেক্সিয়া। তো এই যে 3 ধরনের বিষয় আমরা দেখলাম, এগুলো কোনটার কি বা সিমটম কিভাবে বুঝবো এবং এগুলোকে ম্যানেজ করব কিভাবে, এগুলোকে ট্রিটমেন্ট আছে কিনা, আর যদি ট্রিটমেন্ট নাই বা থাকে, আমরা টিচাররা বা মা বাবা তাদেরকে কিভাবে ম্যানেজ করব, সেগুলো একটু দেখে নেই। তাহলে এই ডিসলেক্সিয়ার সিমটমসগুলি বা লক্ষণগুলি যদি আমরা বলি, কিছু কিছু লক্ষণ 1 নম্বর থেকে আপনারা একটু মনোযোগ দিন, দেখুন। হ্যাভিং ডিফিকাল্টি ইন স্পেলিং সিম্পল ওয়ার্ডস, অর্থাৎ এই যে সামান্য ছোট ছোট ওয়ার্ড থাকে, সেগুলিকে তারা উচ্চারণ করতে পারে না বা বানান করে পড়তে পারে না। আছে এরকম আমাদের স্কুলে, আমরা বাল্যকালে দেখেছি, আমরা নিজেরাই আছে এরকম অনেক, আমরা অনেক টর্চারিংয়ের সম্মুখীন হয়েছি। কিন্তু সেরকম কি টর্চারিং, কীরকম মারামারি, আমরা কীরকম অত্যাচার, এগুলো আমরা আমাদের স্কুলগুলিতে আমরা জানি, আমরা বাল্যকালে দেখে এসেছি, এখন হতে পারেই। তো এর জন্য কিন্তু সেই স্টুডেন্টটা মোটেই দায়ী না। তো যাই হোক, নাম্বার 2তে আসি আমি। শোয়িং ডিফিকাল্টি লার্নিং দি লেটার্স অ্যান্ড অ্যালফাবেটস, অর্থাৎ এই যে লেটার অ্যালফাবেট পড়তেও তারা কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন হচ্ছে, অনেকে পারেই না। তারপর সেই কালে বাচ্চাটা, আর বললাম না, বাচ্চার উপর দেখিয়ে যায়, সেটা আমরা মায়েরা এবং বাবারা জানি, শিক্ষকরাও জানে। শোয়িং ট্রাবল ইন ডিস্টিংগুইশিং বিটুইন পি, কিউ, ডি অ্যান্ড বি, অর্থাৎ পি, কিউ, ডি এবং বি যদি ছোট হাতের আপনি লেখেন, এগুলি কিন্তু সবই প্রায় কাছাকাছি, এবং এগুলোকে সে পার্থক্য করতে পারছে না, চিনতে পারছে না। ইগনোরেন্ট টু রিড আউট লাউড ইন এ কমিউনিটি, অর্থাৎ আমরা সবাই একসাথে পড়ছি, একসাথে একটি গান গাইছি, এর মধ্যে তাকে যে পড়তে হবে, তাকে যে একই সাথে গাইতে হবে, এটি সে ভুলে যায়, এটি সে জানে না, বুঝতে পারছে না। শোকেসিং ট্রাবল টু রিড আউট নিউ ওয়ার্ডস, অর্থাৎ নতুন যে ওয়ার্ড, পুরনো ওয়ার্ড হয়তো বা যে কোনোভাবে অনেকবার কোনোভাবে সে পড়ে ফেললো, কিন্তু নতুন ওয়ার্ড পড়ার ক্ষেত্রে তার আবার বাধা, আবার অসুবিধা দেখা যায়। মিক্সিং আপ ডিফারেন্ট সাউন্ডস অ্যান্ড হ্যাভিং ট্রাবল ডিস্টিংগুইশিং ডিফারেন্ট ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস, অর্থাৎ বিভিন্ন শব্দ গুলিয়ে ফেলে এবং তাদের অর্থগুলিও গুলিয়ে ফেলে। এগুলি কিন্তু খুবই সাধারণ বিষয় আমাদের শহরে, গ্রামে গঞ্জে। এটি একটি অসুখ এবং এটিকে আমরা তার অযোগ্যতা বলে মনে করি। তো এই ধরনের হ্যাভিং, তারা কি বলছে, হ্যাভিং এটি একটি মেডিকেল সাইট, সেখান থেকে আমি নিচ্ছি। এটি হচ্ছে রিজেন্সি হেলথ কেয়ার, সেটি আপনারা যদি চান দেখবেন। হ্যাভিং মাল্টিপল সাচ সিমটমস শো কেসেস দ্যাট ওয়ান মাইট হ্যাভ ডিসলেক্সিয়া, অর্থাৎ এই ধরনের সব কিছু যদি থাকে, তাহলে তাকে আপনি বলবেন ডিসলেক্সিয়ার রোগী, অথবা ডিসলেক্সিয়া একটা স্টুডেন্ট আছে যার ডিসলেক্সিয়া আছে, এরকম। লার্নিং দি বেসিক স্কিল
in such cases can be difficult, and dyslexia tests and screening processes are available to help comprehend and underlying causes. এবং এর যে পরীক্ষা আছে আপনি দেখে বের করতে পারবেন যে এই শিশুটি ডিসলেক্সিয়ায় ভুগছে এবং এই কেসে তার পড়াশোনা আয়ত্ত করাটা বেশ কঠিন। তারপর কম্প্রিহেন্ডিং হোয়াট ইজ ডিসলেক্সিয়া থ্রু ইটস সিমটমস ক্যান হেল্প টু অ্যাড্রেস ইটস এট ফার্স্ট, অর্থাৎ এই যে লক্ষণগুলি এগুলি যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে ডিসলেক্সিয়া আমাদের খুঁজে বের করা খুবই সহজ। এখন দেখেন ডিফারেন্ট লেভেলস অফ সিভিয়ারিটি, অর্থাৎ এইটা বিভিন্ন রোগেরই কিন্তু বিভিন্ন পর্যায়ে থাকে, খুব জটিল, মিডিয়াম। আমরা আছে জ্বর অনেক সময় 103 ডিগ্রি চলে যায়, সেটি আমরা খুব বেশি বলি, আবার 1 ডিগ্রি 101 ডিগ্রি, আবার 98, সেগুলিকে আমরা সাধারণ বলি। সেরকমই মাইল্ড, মডারেট এবং সিভিয়ার, এবং সেই লেভেলের আছে, সেটিকে আমি বর্ণনায় গেলাম না। এখন যদি আপনারা দেখেন যে এই ম্যানেজমেন্ট বা এটিকে ট্রিটমেন্ট যদি বলি অথবা এটাকে ম্যানেজ করা, সেটা আছে কিনা আমরা দেখি। ডিসলেক্সিয়া ট্রিটমেন্ট ইনক্লুডস, এর যদি চিকিৎসা আমরা ধরি তাহলে কি কি থাকতে পারে? স্পিচ থেরাপিজ অ্যান্ড ইন্টারভেনশনস বাই এক্সপার্টস টু আন্ডারস্ট্যান্ড দি কমপ্লিকেশনস অ্যান্ড কিউর দেম, অর্থাৎ স্পিচ থেরাপি যারা দেয় তাদেরকে যাদের স্পিচের সমস্যা আছে বা ওয়ার্ড উচ্চারণে, লেটার উচ্চারণের সমস্যা হচ্ছে, তারা যদি সাহায্য করে, তারা ইন্টারভেনশন দেয়, তাহলে এই কমপ্লিকেশনটা কিছুটা তারা দূর করতে পারে। নো মেডিকেশন সাচ অ্যাজ মাচ এক্সিস্ট ফর ডিসলেক্সিয়া, অর্থাৎ কোনো ওষুধের মধ্যে নেই। তাহলে টিচার এবং গার্ডিয়ানদেরকে এটি বুঝে নিতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। বাট থেরাপি ক্যান বি বেনিফিশিয়াল ফর কিউর, কিন্তু এই যে থেরাপি, সে কিভাবে কথা বলবে, কিভাবে আয়ত্ত করবে, এটিকে বলা হচ্ছে থেরাপি। আমরা ব্যায়ামের ক্ষেত্রে দেখেছি শারীরিকভাবে যে থেরাপিটা দেওয়া হয়, সেরকমই স্পিচ থেরাপি, সেটি যদি দেওয়া হয় সেটি তার নিরাময়ে সাহায্য করতে পারে। নিউ অ্যান্ড কম্প্রিহেন্সিভ রিডিং স্কিলস আর ইন্ট্রোডিউসড, এবং নতুন এবং খুব ভালো এবং যেটা সাহায্য করে সেই ধরনের যে রিডিং স্কিল, পড়ার বিভিন্ন স্কিল আছে, সেটা যদি এখানে প্রয়োগ করা হয় তাহলে হবে কি কম্প্রিহেন্সিভ ইন্ট্রোডিউসড বাই এক্সপার্ট টু হেল্প অ্যান ইন্ডিভিজুয়াল। বিভিন্ন স্কুলগুলিতে, ইংল্যান্ডে এগুলি হয়, উন্নত দেশগুলিতেও হয়। এই বিষয়গুলি যদি আপনি ইন্ট্রোডিউস করেন, আপনি যদি প্রয়োগ করে দেন, তাহলে নতুন কি বলা হচ্ছে এখানে? কম্প্রিহেন্সিভ রিডিং স্কিল। এর ভিতরে আমরা রিডিং স্কিলের মধ্যে একটি আছে ড্রিলিং। তো ড্রিলিংয়ের ভিতরে যদি আমরা দেখি ড্রিলিংটা কীরকম, সেটি হচ্ছে সিএটি ক্যাট, এই যে ড্রিলিং, এটি একটি হচ্ছে রিডিং স্কিল। তো এরকম যদি আরও আছে, যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে সাহায্যে আসতে পারে। তো আমাদের টিচারকে কিন্তু সেই স্কিলগুলি জানতে হবে। তারপর কি সামটাইমস স্লোয়িং ডাউন দি টিচিং প্রসেস ফর কিডস, এই যে সেটিকে বলা হচ্ছে স্লোয়িং ডাউন, অর্থাৎ আমি পড়াচ্ছি, আমি খুব ফাস্ট, আমি খুবই ভালো টিচার, খুবই ভালো স্টুডেন্ট ছিলাম, এখানে সাই করে লেকচার দিচ্ছি আর পড়াচ্ছি। তো এই লেকচার কিন্তু ওই বাচ্চাটি গ্রহণ করতে পারবে না। ওই বাচ্চাকে কিন্তু আপনি টাস্ক বেসড কিছু দিতে হবে, অথবা আপনি লেকচার দিচ্ছেন, আপনার লেকচারটাকে স্লো করে নিয়ে আসুন, সেটি বলা হচ্ছে এখানে। Sometimes slowing down the teaching process for kids can help them grasp the material better. তো সে যখন আপনি একটি পড়াচ্ছেন এবং একটি অঙ্ক করাচ্ছেন, সেটি যদি আপনি স্লো করান, তাহলে বাচ্চাটা কিন্তু সুন্দরভাবে আয়ত্ত করতে পারে। অনেক সময় মিডিয়াম লেভেলে, আমরা বলছি এই রোগটি মিডিয়াম আছে, মিডিয়ামগুলো কিন্তু 80% ধরে ফেলবে এটিকে যদি আপনি স্লো করান। অনেকে কিন্তু ভয় বলতে চায় না, স্যার আমার হয়নি, আমি পারি না, এই সে বলতেই চায় না বাংলাদেশে। এইগুলো কিন্তু আমরা ফেস করে এসেছি। সেই সমস্ত টিচারদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তো যদি স্লো ডাউন করেন, বাচ্চাটা কিন্তু সেটি ধরতে পারবে এবং পারবে। একটি রোগীকে আপনি সাহায্য করলেন। তারপর মোরওভার স্পেন্ড টাইম রিডিং এভরি ওয়ার্ড অ্যালাউড টু ইউর কিডস, এই যে বলা হচ্ছে, আমি একটু ড্রিলিংয়ের কথা বলছিলাম, স্পেন্ড টাইম রিডিং এভরি ওয়ার্ড অ্যালাউড টু ইউর কিডস, তাহলে প্রতিটি শব্দ জোরে বলে সেই সময়টা আপনি সেখানে ইনভেস্ট করুন, ইমপ্লিমেন্ট করুন। আপনি আর একটু স্লো পড়ান না, এবং জোরে বলুন, ক্লিয়ারলি বলুন, এটি কিন্তু আমরা বলি না।
সে যদি সাথে সাথে বলে, এটিকে বলা হচ্ছে ড্রিলিং। আমি শুনছি এবং বলছি, এটিতে কিন্তু আমার ব্রেন খুব বেশি কাজ করে। বাই প্রগ্রেসিভলি ওয়ার্কিং অন দি স্কিলস অফ রিডিং অ্যান্ড রাইটিং, এবং একই সাথে আপনি রিডিং এবং রাইটিংয়ের স্কিল নিয়ে কাজ করুন। দি সিমটমস অফ ডিসলেক্সিয়া ক্যান বি মিনিমাইজড। এই যে ডিসলেক্সিয়ার যেই লক্ষণগুলি, সেটি কিন্তু অনেকটা কমে আসতে পারে চেষ্টা করলে। এই যে এই টেকনিকের কথা বলা হচ্ছে, ইট ইজ এ কন্ডিশন দ্যাট ইউর চাইল্ড ডাজ নট হ্যাভ কন্ট্রোল ওভার। এই যে আমার একটি বলা হচ্ছে, এটিকে আমি যদি অসুখ বলি, এর উপরে বাচ্চার কোনো কন্ট্রোল নেই, বাচ্চার কোনো এর জন্য বাচ্চা এতটুকু দায়ী না, বাচ্চা এটিকে ঠিক করতে পারবে না। আপনার যদি জ্বর হয়, আপনি কি আপনাকে কন্ট্রোল করতে পারবেন? মোটেই না। তো সেরকম একটি অবস্থা, বাচ্চার কোনো কন্ট্রোল এর মধ্যে নেই। হ্যান্স ইউ নিড টু বি পেশেন্ট, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য সিচুয়েশন, তার এই যে একটি অসুস্থ বাচ্চা চেষ্টা করছে, তাকে ক্লাসে নিয়ে এসেছেন, আপনার ধৈর্য ধরে তার অবস্থাটা আপনাকে বুঝতে হবে অ্যাজ এ টিচার। তারপর প্রেশারাইজিং দেম টু রিড অ্যান্ড লার্ন র্যাপিডলি ক্যান ওয়ার্সেন দি স্টেট। তাকে যদি আপনি পড়ার জন্য খুব বেশি প্রেশার দেন এবং খুব ফাস্ট করতে বলেন, তাহলে এই বিষয়টি বাচ্চার অবস্থাকে আরও জটিল করে তুলবে, খারাপ অবস্থায় নিয়ে যাবে। এটা আমাদের গার্ডিয়ান এবং টিচারদের বুঝতে হবে। ডিসলেক্সিয়া ইন অ্যাডাল্টস ইজ অলসো ট্রিটেবল as long as it is recognized and addressed promptly. যত দ্রুত, বড়দের ক্ষেত্রে এটি যদি বলি, যত দ্রুত এটিকে ধরা যায়, তত দ্রুত এটিকে সমাধান দেওয়া যায়। There are both tools and programs available to help adults with the state of dyslexia. এখানে বড়দের ক্ষেত্রে কিছু টুলস আছে, সেটি ইউজ করা যায়, প্রোগ্রামও আছে এর মধ্যে। তারপর an individual no matter which age can show signs of dyslexia. বয়স যাই হোক না কেন, যে কোনো ব্যক্তি ডিসলেক্সিয়া শো করতে পারে। আমরা অনেকেই আছি, কথা বলছে আমরা ধরতে পারছি না, আমরা অনেকেই আছি, অথচ সে ট্যালেন্টেড। তাকে ভালোভাবে বুঝান, সে অনেক কিছু করতে পারছে। when so it needs gradual and thoughtful function, অর্থাৎ এর জন্য আপনার ধীরে ধীরে এবং প্রম্পটলি, আস্তে আস্তে চিন্তাশীল অ্যাকশন আপনার দরকার। তো এখন এগুলো যদি আমি কনক্লুশন যদি আসি, ডিসলেক্সিয়া ইজ নট এ ডিজিজ। এটা একটি কোনো অসুখ না, বাট ইটস এ স্টেট, একটি শারীরিক অবস্থা অর কন্ডিশন অফ লেস ইন্টেলিজেন্স অ্যান্ড রিডিউসড কগনিটিভ অ্যাকশন অফ দি ব্রেইন। এই যে ব্রেইনের কথা বলা হচ্ছে, ব্রেইনের যে জ্ঞানী অবস্থাটা সেটি কম, ইন্টেলিজেন্সটা সেটি তার কম প্রয়োগ করতে পারছে। while it is curable, এটি কিন্তু সারানো যায় বিভিন্নভাবে। there is no way to prevent it, এবং এটাকে আপনি বিভিন্নভাবে উত্তরণ করতে পারবেন, কিন্তু এটি সারবে না। বিভিন্নভাবে সেটি বলা হচ্ছে, বিভিন্নভাবে উত্তরণ, বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাকে শিখিয়ে, স্লো ডাউন করে, বারবার পড়িয়ে, ড্রিলিং করে আপনি যে পড়াশোনা শেখানো, সেটি আপনি শিখিয়ে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে অবস্থা। দো থেরাপিজ অ্যান্ড অ্যাকশনস, থেরাপি এবং অ্যাকশনের মাধ্যমে, ব্যবস্থা নেওয়ার মাধ্যমে, অ্যান ইন্ডিভিজুয়াল উইথ ডিসলেক্সিয়া ক্যান এক্সেল ইন দেয়ার ফিল্ডস, সেটি বলা হচ্ছে। এই যে অবস্থা আছে, তারা কিন্তু বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে তাদের যে ডিসলেক্সিয়ার অবস্থাটা উত্তরণ করতে পারে এবং তাদের আইকিউ বৃদ্ধি করতে পারে, এবং অন্যান্য ব্যক্তিদের মতো। সেটি বলা হচ্ছে যে এরা কিন্তু অন্যান্য মানুষের মতোই সুন্দরভাবে আইকিউ বৃদ্ধি করতে পারে এবং সাফল্যমণ্ডিত হতে পারে। ইফ ইউ সাসপেক্ট সাইন্স অফ ডিসলেক্সিয়া ইন ইউর চাইল্ড, আপনি যদি আপনার এই লক্ষণগুলি আপনার বাচ্চার মধ্যে দেখেন, তাহলে কি করবেন? টেক দেম টু অ্যান এক্সপার্ট টু সিক দেয়ার হেল্প ইমিডিয়েটলি। আপনি নিউরোলজিক্যাল কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন। বাংলাদেশে কিন্তু এই বিষয়টি আপনি পাবেন না বললেই চলে। একজন মানসিক ডাক্তারের কাছে একজন রোগীকে আমি নিয়ে গিয়েছিলাম, আমার আপন। সে খুব ট্যালেন্টেড, সে বহুত কিছু করছে এখন এরকমই। তো তাকে বলা হচ্ছে, সে মানসিক ডাক্তার, উল্টো তাকে
বিভিন্ন খারাপ কথা বলে তাকে মেজাজ বিগড়ে দিয়েছে তাকে অনেক ধরনের খারাপ কথা বলেছে। যদি আমরা বলছি সে ভালো স্টুডেন্ট, সে বলছে যদি ভালো স্টুডেন্টও হতো সে তো ভালো রেজাল্ট করতো, জিপিএ 5 পেত। সে একজন মানসিক রোগী, সে জানে না এই বিষয়টি, এই জন্য সে এই কথাটি বলল এবং তাকে অন্যভাবে সে উল্টা অসুস্থ করে দিল। তো এই জন্য বাংলাদেশে আপনি এগুলো পাবেন কিনা ঠিক নেই। বিভিন্ন ভিডিও দেখে আপনাকে এর ট্রিটমেন্ট নিতে হবে বা এর ব্যবস্থা নিতে হবে। টেক দেম টু অ্যান এক্সপার্ট। বাংলাদেশে এক্সপার্ট আছে কিনা জানি না। To seek help immediately. Consulting the physician at the right time can treat dyslexia successfully. তো সঠিক সময়ে যদি তাদেরকে এই ব্যবস্থাগুলো নিতে পারেন, ডিসলেক্সিয়া সেরে উঠতে পারে বা সেখান থেকে ওভারকাম করে আপনি পড়াশোনাটা শিখিয়ে নিয়ে আসতে পারেন। তো এই যে 3 ধরনের অবস্থা আমরা দেখলাম, লিখতে পারে না, পড়তে পারে না এবং গণিত পারে না, এই অবস্থাগুলি যদি আমরা উত্তরণ করতে চাই, আমাদের দেশে আমাদের স্কুলে অহরহ ভুরি এই ধরনের স্টুডেন্ট আপনি দেখবেন। আপনি 2-3 দেখবেন ভালো স্টুডেন্ট, তাদের শারীরিক মানসিকভাবে কোনো সমস্যা নেই। তারাই কিন্তু রিক্সাওয়ালার বাবা যদি রিক্সাওয়ালা হয়, তারা কিন্তু ভালো স্টুডেন্ট হচ্ছে। আর বাবা যদি কোটিপতিও হয়, সেই ছেলেটি কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে না, এই তার ব্রেইনের নিউরোলজিক্যাল প্রবলেমের জন্য। এই জন্যে আমরা দেখতে পাচ্ছি আলালের ঘরে দুলাল হচ্ছে, গোবরে পদ্ম ফুল ফুটছে, এইসব কারণে। আবার আমরা অনেক কিছু দিয়েও সেই স্টুডেন্টকে কিছু করতে পারছি না, বলে যে তোর তিনটা টিচার, তারপর তুই ভালো রেজাল্ট করতে পারিস না। এরকম মাধ্যমে কিন্তু আমরা তার মানসিক কষ্টটা বাড়িয়ে দিচ্ছি। তো আমরা টিচার, আমাদেরকে এগুলি বুঝে শুনে চলতে হবে এবং আমরা গার্ডিয়ান যদি হই, এগুলি দেখে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আজ এ পর্যন্ত। এই ভিডিও যদি কারো ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।